1 থেকে 8 পর্যন্ত ক্লাস তো সারাক্ষণ বঙ্গবন্ধু পড়িয়েছেন, আওয়ামী লীগ পড়িয়েছেন, মুক্তিযুদ্ধের চেতনা পড়িয়েছেন, এরাই আন্দোলন করে শেখ হাসিনাকে এখান থেকে বের করে দিয়েছে। এটাকে বলা ইনডক্ট্রিনেশন পলিসি। জোর করে কোনো মতাদর্শ কোনো বইয়ের মধ্যে ঢোকালে টিকে না। রাতে মদ খায়, সকালে নামাজ পড়ে, দুপুরে অফিসে গিয়ে দুর্নীতি করে, বিকালে গিয়ে নাট্যমঞ্চে নাটক দেখে, সন্ধ্যায় গিয়ে ছেলেকে নৈতিক শিক্ষা দেয়। একই মানুষের মধ্যে এত চিন্তা। রাজনীতিবিদদের কাছে আপনাকে হাত এই রাষ্ট্রকে ছেড়ে দিতেই হবে, এটা রিয়ালিটি। বিচার বিভাগ, নির্বাহী বিভাগকে, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানকে প্রত্যেকে চোখে চোখ রাখে। একটু বিচ্যুত হলে তারা এটাকে শাউট করে চিৎকার করে। এর মধ্য দিয়ে রাষ্ট্রে কি তৈরি হয়? একটা অ্যাকাউন্টেবিলিটি কিংবা জবাবদিহিতার স্ট্রাকচার তৈরি হয়। এবং রাষ্ট্রবিজ্ঞানে বলে দুভাবে অ্যাকাউন্টেবিলিটি স্ট্রাকচার তৈরি হয়। একটা হচ্ছে হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটি, মানে সরকার কিংবা নির্বাহী বিভাগকে আইনসভার কাছে জবাবদিহি করতে হবে, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছ থেকে জবাবদিহি করতে হবে তুমি ঠিকমতো কাজ করছো কিনা, তুমি সংবিধান মেনে কাজ করছো কিনা। এই জন্য কার কাছে? তোমাকে বিচার বিভাগ কিংবা জুডিশিয়ারির কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু বাংলাদেশে কি দেখেছি? পার্লামেন্ট তো নেই, সব একদলীয় ব্যবস্থা হয়ে গেছিল। সো পার্লামেন্টে জবাবদিহিতা জেরো। এখানে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি মিটিং এখানে হতো না। আর জুডিশিয়ারি কথা বলেন, দুটো বিচারপতিকে বাংলাদেশে কান ধরে বের করে দেওয়া হয়েছে। আইন আছে, বিচার আছে, আদালত আছে। এখানে এমন মানুষকে দেয়া হয় যে তাদেরকে এভাবে বের করে দেওয়াও যায়। আসলে অনেক বিচারক রায় লিখতে পারেন না, স্যার এখানে আছেন, আউটসোর্সিং করতে হয় বাইরের লোককে দিয়ে, তার রায় লিখে দেয়। এরা আমাদের বিচার করবেন? তার মানে কি হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটিটা জেরো হয়ে গেছে। আর থাকে কি ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি। ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটির কথা হচ্ছে 5 বছর পরে জনগণের কাছে আবার সরকারকে আসতে হবে, তোমরা আমাকে চাও কি চাও না। এটি কিন্তু অনির্দিষ্টকালের মেয়াদ না, 5 বছর। এই কারণে তাকে থামিয়ে দেওয়া যায়। কিন্তু সেই নির্বাচনের নামে দেখেছেন আপনারা কি ধরনের প্রহসন হয়। এই যে ইনডক্ট্রিনেশন ব্যাকফায়ার হয়, কাউন্টার প্রোডাক্টিভ হয়, সেটা হয়েছে। আর কিভাবে ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয়? আরেকটা হচ্ছে যারা হচ্ছে মিডিয়ার কাজ হচ্ছে সরকারের যে কোনো ভুল ত্রুটি বিচ্যুতিগুলোকে চোখে চোখে দেখিয়ে রাখ। কিন্তু আমার এক ভাই বলেছেন মিডিয়ার চেয়ে বড় সাইকোফ্যান্স মানে হচ্ছে স্তাবক বাংলাদেশে আমরা দেখি নেই। প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স গুলো একটা ফার্সে পরিণত হয়েছে, একটা প্রহসন হয়েছে। কে কত বেশি চামচামি করতে পারে, আমি মিডিয়ার টিচার এই যেটা বলছি, কত বেশি তাকে স্তাবকতা করতে পারে, এর নাম হচ্ছে প্রেস কনফারেন্স। আর অন্য পৃথিবীর অন্য দেশে প্রেস কনফারেন্সকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কাঁপতে থাকেন, কিভাবে তাকে ফেস করবেন, এত কঠিন। ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি আরেকটা দিক হচ্ছে সিভিল সোসাইটি। আপনারা যারা আছেন, কিন্তু আমরা দেখেছি এই গত 15-16 বছরে আমরা দেখেছি শিক্ষক বলেন, সাংবাদিক বলেন, প্রকৌশলী বলেন, হেন পেশা নাই যেখানে পার্টিয়ারকি কিংবা পার্টিতন্ত্র তৈরি করা হয়নি। আমি দেখছি মোহাম্মদপুরে আওয়ামী ভাঙ্গারি লীগ, জাতীয়তাবাদী সাপুরে দল, বিয়ের খবর আছে পাত্র কি করে, পাত্র ছাত্রলীগ করে। এটা পাত্র যোগ্যতা। তার মানে কি পার্টিতন্ত্র কিভাবে খেয়ে ফেলে। তার মানে একটা স্বাধীন সিভিল সোসাইটি সে কোনো পলিটিক্যাল পার্টির মেম্বার হতে পারে না। তার কাজই হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো ঠিকমতো কাজ করে কি করে না তাকে চোখে চোখে রাখা এবং তার বিচ্যুতিগুলো চোখে ধরিয়ে দেওয়া। সো বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থার যে ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি এবং হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটি এটা ভেঙে পড়েছে। দুজন মার্কিন প্রফেসর বই লিখেছেন, ওয়াই নেশনস ফেল, পড়ে দেখবেন 300 বই। বহু দেশের এক্সাম্পল দিয়েছেন যে শেষ চ্যাপ্টারে 3 বার লিখেছেন যে কেন জাতিগুলো রাষ্ট্রগুলো ফেল করে। 3 বার বলেছেন ইনস্টিটিউশনস, ইনস্টিটিউশনস অ্যান্ড ইনস্টিটিউশনস। যে রাষ্ট্র তার প্রতিষ্ঠান নির্মাণ করতে পারে না সেই রাষ্ট্রের ধ্বংস অনিবার্য। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান দাঁড়িয়েছে? তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন, পার্লামেন্ট, বিচার বিভাগ, সবই প্রতিষ্ঠান। কোন প্রতিষ্ঠান আমরা দাঁড় করতে পারিনি। তাহলে যে ওয়াই নেশনস ফেল, তার আয়োজন কিন্তু আমরা আসলে নিজেরাই এখানে করে ফেলেছি। কাজে এই সংবিধানে কোনো ক্ষমতার ভারসাম্য নেই, চেকস এন্ড ব্যালেন্স নেই। সংসদের যিনি প্রধান তিনি সরকারের প্রধান, তিনি সংসদীয় দলের প্রধান, তিনি আবার পার্টির প্রধান। 4টে ক্ষমতা তিনি ভোগ করেন। আপনারাই তো দিয়েছেন, এই হাসিনা হওয়ার আয়োজন এই সংবিধানের মধ্যে রয়ে গেছে। সীমাহীন ক্ষমতা এবং কোন ধরনের অ্যাকাউন্টেবিলিটির জায়গা এখানে নাই। সংবিধানের কথা বলেছেন, মাস্টার ভাইয়ের সঙ্গে আমি একমত। এই সংবিধান সামন্তবাদী, গণপ্রজাতন্ত্রী মানে একজন রাজা আছে, তিনি রাজা, আমরা হচ্ছি প্রজা। 15 বছর তো আমরা একটু প্রজার মতোই আসলে থেকেছিলাম। আমি বলি আনডিক্লিয়ার্ড ইমার্জেন্সি, একটা অঘোষিত জরুরি অবস্থার মধ্যে আমরা সবাই ছিলাম। তাহলে সামান্য ফেসবুকে লেখবার জন্য কেন অ্যারেস্ট করা হয়েছে, এই কার্টুনিস্ট কিশোরকে কারাগারের মধ্যে হত্যা করা হয়েছে, আয়নাঘর কেন বানানো হয়েছে, সবগুলো হচ্ছে একটা প্যানোপটিক মডেল।
উত্তর আধুনিক তাত্ত্বিকরা বলে। আপনাকে চোখে চোখে রাখবে, ওয়াচ করবে, আর তারা যদি ফুল কন্ট্রোল না নিতে পারে আপনাকে আয়নাঘর বানিয়ে, কারাঘর বানিয়ে আপনাকে তার কন্ট্রোলের মধ্যে আনতে চায়। এই সংবিধান পুরুষতান্ত্রিক, প্যাট্রিয়ার্কি, কারণ শব্দটাই রাষ্ট্রপতি। কোনোদিন যে নারীও যে প্রধান হতে পারে, রাষ্ট্রপ্রধান শব্দটা আমরা মানাতে পারি না। এই সংবিধান এথনোসেন্ট্রিক, মানে এই সংবিধানে বাঙালির বাইরে অন্য জাতির কোনো স্বীকৃতি নাই। আমার একটা ভাই বললেন যে কোনো পৃথিবী রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে বাংলাদেশ কিন্তু কেবল বাঙালির না, এখানে চাকমা, মারমা, পান্তুয়া, লুসাই, গারো, হাজং, আমরা জানি না অনেকে 50টিরও বেশি জাতির মানুষ এখানে বাস করে। বাংলাদেশে বাংলা ছাড়াও 35টি ভাষায় মানুষ কথা বলে, আমরা অনেকে জানি না। একজন চাকমা, একজন মারমার সঙ্গে কি ভাষায় কথা বলে কারো আইডিয়া আছে? তাদের লিঙ্গ ফ্রাঙ্কা কিন্তু বাংলা। মারমা চাকমা জানে না, চাকমা মারমা কথা জানে, বাংলা হচ্ছে লিঙ্গ ফ্রাঙ্কা। 35টির বেশি ভাষায় মানুষ কথা বলে। তার মানে কি বাংলাদেশ একটি বহু জাতির, বহু ধর্মের, বহু ভাষা, বহু সংস্কৃতির একটা বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্র। এবং রাষ্ট্র পরিচালনার এই যে বহুত্ববাদী নীতি, দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এটাকে বলা হয় প্লুরালিজম। এই বহুত্ববাদ আমাদের সংবিধানে নাই। এটাকে অনেকখানি মনোলিথিক মনে হবে আসলে, যে যারা একটা জায়গায় আমরা বানাতে চাই, এখান থেকে বেরিয়ে এসে একটা বহুত্ববাদী রিফ্লেকশন যদি না দেখেন। অনেকে ধর্মের কথা বলেছেন, মধ্যপ্রাচ্যে তো সব ইসলাম আছে, গণতন্ত্রকে আছে একটা দেশে, মধ্যপ্রাচ্যে ইসলাম মেজরিটি, কোথাও গণতান্ত্রিক ভাবে সরকার হতো না, সব রাজতন্ত্র, ডেমোক্রেসি না এখানে, এটা ইসলামের বিরুদ্ধে। ওখানে যে ধর্মবৈষম্য, ভয়ঙ্কর বৈষম্য এখানে। আমরা কি সেই ইসলাম চাই যেখানে আফগানিস্তানের 13 বছরের একটা মেয়ে বলছে আমার জন্য স্কুল বন্ধ? আফগানিস্তানের ইউনিভার্সিটি প্রফেসর বলছে মেয়েরা যাও, তোমাদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ। কেন? ইসলামকে এটা অ্যালাউ করে? এই ইসলাম তো অবশ্যই আমরা চাই না। কাজে ইসলামের কিভাবে একটা উদার ব্যাখ্যা দেওয়া যায় যেখানে নারীরাও, এটা কিন্তু মানুষ ভয় পায় এই কারণে যে তালেবানি ইসলামকে চাই আমরা, যেখানে মেয়েদের জন্য স্কুল বন্ধ, কলেজ বন্ধ, মেয়েদের জন্য চাকরি বন্ধ। মধ্যপ্রাচ্যের ইসলাম কি চাই যেখানে মানুষের কোনো ভোটাধিকার বলে কোনো শব্দ নাই, বছরের পর বছর সেখানে রাজতন্ত্র চলছে এবং রাজা বাদশারা হাজার হাজার বিয়ে করছেন, তাদের উপপত্তি রাখছেন, বিদেশে বিভিন্ন হোটেলে যাচ্ছেন। এই ইসলাম বিষয়ে আমরা এখানে চাই না। দেশে ইসলামও না ওইটা আসলে। এবং হজে যারা যে এসে বলেন যে পুরো একটা কর্পোরেট জিনিস বানিয়ে ফেলে, সৈয়দ আনোয়ার হোসেন হজ করেছেন, খুব ইসলামিক স্কলার মানুষ। পুজো এখানে তো আমি ইসলাম দেখতে পাচ্ছি না, পুরো বাণিজ্য হচ্ছে এখানে আসলে। এবং ইরান থেকে একবার দাবি তোলা হয়েছিল যে হজ থেকে যত আয় হবে এটা পুরো মুসলিম বিশ্বকে ভাগ করে দিতে হবে, কারণ এটা কাবা শরীফ, নবীজি, এটা কোনো সৌদির ব্যাপার না, এটা মুসলিম উম্মার ব্যাপার। কাজে মুসলিম কান্ট্রি যারা হজে যায় প্রত্যেকের মধ্যে তার আয়গুলো ভাগ করে দেয়। সৌদি সরকার করে নাই, 600 ইরানি হাজিকে হত্যা করেছে এই সৌদি গভর্নমেন্ট। কোন ইসলাম, কার ইসলামের কথা আমরা বলছি? কাজে যদি আমরা নতুন করে বলতে চাই, যেটা আমরা বললাম যে নেভার এভার এগেইন যদি হয়, তাহলে এই সংবিধানের মধ্যে বহুত্ববাদী রিফ্লেকশন থাকতে হবে এবং একটা পরমত ভিন্নমত। ডেমোক্রেসির কথা আপনারা বলছেন, ডেমোক্রেসি সরকার ব্যবস্থা, তার চেয়েও বড় কি জানেন? গণতন্ত্র হচ্ছে একটা ভ্যালুস, একটা মূল্যবোধ। এবং সেই মূল্যবোধের মূল কথা কি জানেন? এটি হেলেন কেলার, আপনারা জানেন, তিনি চোখে দেখতেন না, তিনি কানে শুনতেন না, তিনি কথা বলতে পারতেন না। সেই জায়গা থেকে তিনি হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি পড়েছেন, 14টা বই লিখেছেন। তিনি বলেছেন সবচাইতে শিক্ষিত মানুষকে, সবচাইতে সংস্কৃতিবান রুচিশীল মানুষকে তুমি বুঝবা কিভাবে? বলছে যে যত শিক্ষিত, যত পণ্ডিত, যত পড়াশোনা বেশি, তার টলারেন্সের লেভেল তত বেশি, সে তত বেশি অন্যের মতকে শোনে, সে তত বেশি পরমত সহিষ্ণু। আমরা কি পরমত সহিষ্ণু না? এই বাংলাদেশে আমরা দেখছি আওয়ামী লীগ সরকারের সময় বই লেখার জন্য মানুষকে চাপাতির কূপে ফালি ফালি করে কাটা চাঁদে পরিণত করা হয়েছে বই লিখবার জন্য। আমি জীবন আমাকে বলেছে, স্যার আমরা এই মতাদর্শে বিশ্বাস করি যে কেউ যদি বই লিখে, বইতে কি থাকে? শব্দ থাকে, চিন্তা থাকে, বাক্য থাকে। আপনার যদি পছন্দ না হয়, তার জন্য তীক্ষ্ণ শব্দ দিয়ে, শানিত বাক্য দিয়ে 10টা বই লিখুন। কারো চিন্তা যদি পছন্দ না হয়, আপনি চিন্তা দিয়ে মোকাবেলা করুন, কিন্তু বইকে বই দিয়ে মোকাবেলা করতে হবে, বইকে বুলেট দিয়ে মোকাবেলা করা হবে না, চিন্তাকে চাপাতি দিয়ে মোকাবেলা করা হবে না। চিন্তাকে যদি পারেন আমার সঙ্গে ইন্টেলেকচুয়ালি মোকাবেলা করেন, ইন্টেলেকচুয়াল ফাইট করেন। 21 শতকের লড়াই কিন্তু ওই বাঁশ লাঠি লড়াই দিয়ে হবে না। 21 শতকের যে লড়াই হবে সেটা কিন্তু বুদ্ধিভিত্তিক লড়াই। সেখানে কিন্তু অনেক অনেক পিছিয়ে গেছে। আমাদের ফিজিক্স পড়তে হবে, আমাদের কেমিস্ট্রি পড়তে হবে। কেন মুসলিম সমাজ একসময় জ্ঞান বিজ্ঞান আপনারা জানেন কোথায় ছিল, সেখান থেকে কেন অধপতিত জায়গায় চলে আসছি? নাই, আমাদের জায়গা নাই, ফিজিক্সে নাই, কেমিস্ট্রিতে নাই, কোথাও আমরা নাই, মেডিসিনে আমরা নাই, পিছিয়ে পড়ে আছে অনেক। অথচ একসময় পুরো পৃথিবীকে ইসলামী সভ্যতা, পুরো পৃথিবী, এই যে গ্রিক যারা ছিলেন, অ্যারিস্টটল, এটাকে বলা হয় আরিস্টটল, যার নাম হচ্ছে প্লেটো, আরবিতে বলা আফলাতুন। এগুলো কিন্তু গ্রিক সমস্ত জিনিস কিন্তু যারা অ্যারাবিয়ান স্কলার, তারা কিন্তু এটা অনুবাদ করে ইউরোপকে দিয়েছে। সেখান থেকে কেন মুসলিম বিশ্ব আজকে এত পিছিয়ে চলে গেছে, সেই প্রশ্ন আমাদেরকে করতে হবে।
কাজে সমস্ত পৃথিবীর জ্ঞান বিজ্ঞানকে রপ্ত করে যদি একটা ইন্টেলেকচুয়াল অথরিটি আপনি তৈরি করতে পারেন, তখন পৃথিবী আপনাকে মানবে এবং আপনাকে স্বীকার করবে। আর অনেক কথা বলবো, যেমন সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমি চাই, আমি আনুপাতিক নির্বাচন এখানে চাই, বাই ক্যামেরা পার্লামেন্ট এখানে চাই। ইভেন আপনারা জানেন বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে অন্যতম বড় একটা দেশ, অষ্টম বৃহত্তম দেশ 206টা দেশের মধ্যে ইন টার্মস অফ পপুলেশন। কেন আমরা জায়গা দিয়ে মাপি, নিজেকে ছোট মনে করি? পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ হচ্ছে বাংলাদেশ, কেন এখানে 4টা প্রদেশ হয় না আমি জানি না। ইংল্যান্ডের পার্লামেন্টে হাউস অফ কমন্সে হচ্ছে 600-র মতো আসন, জনসংখ্যা 7 কোটি, আমাদের 18 কোটি মানুষ, 900 আসন এখানে হতে পারে। ওদের হাউস অফ লর্ডসে 806টা আসন, যদিও ফিক্স না, এটা চেঞ্জ হয়। আমাদের কোনো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয় না। এইরকম দীর্ঘ আলোচনা করার সুযোগ আছে, এগুলো আমার কাছে অনেক প্রস্তাব আছে, আমি কাজ করি। আমাকে শুনবার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন। নিশ্চয়ই আগামীতে আমরা সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ এবং একটা বহুত্ববাদী সমাজ নির্মাণের যে আকাঙ্ক্ষা, এবং 71 বাদ দিয়ে না, আমি যেটা বললাম বাংলাদেশ রাষ্ট্রের বটম লাইন কিন্তু 71, এই যে বাদ দিয়ে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের কোনো সংবিধান প্রণীত হতে পারে না। 71কে মাথায় রেখে এই 90 আন্দোলন, 2024-এর গণ অভ্যুত্থান সবগুলোকে ইনক্লুড করে আমাদের সংবিধানের মধ্যে তার রিফ্লেকশন ঘটাতে হবে। নইলে কিন্তু এবারও আমাদের যে বিপ্লব 71-এ বেহাত হয়ে গেছে, 90 বেহাত হয়ে গেছে, আমি খুব আশঙ্কায় আছি এবারও বেহাত হলো বলে। অনেক ষড়যন্ত্র চলছে, আন্ডার কাট, সাইড কাট, আপার কাট, যেটাই বলেন না কেন। সেখানে আমি বলতে চাচ্ছি এখন ফোকাস হওয়া উচিত অর্থনীতি, নিরাপত্তা এবং সুবিচার। এই 3টা জিনিসের যদি ফোকাস করেন, তাহলে আমার মনে হয় নিরাপত্তাটা কিন্তু একটা বিশাল ইজ এ বিগ প্যারাডাইম। এই নিরাপত্তা বিষয়টা, ফুড সিকিউরিটি, ইন্টারনাল সিকিউরিটি, এক্সটার্নাল সিকিউরিটি, অল। আপনার বাড়ির বাউন্ডারি ওয়াল যদি আপনি না ঠিক রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি এই সংস্কার বা নতুন সংবিধানের চিন্তা ভাবনা আমার মনে হয় করে পালিয়ে হয়ে যেতে পারে। আমি এখন রেকমেন্ডেশনস গুলো যাচ্ছি। আই উইল টেক অনলি 3 to 4 মিনিটস। প্রজ্ঞা এবং যুবা, এইটার যেটা কম্বিনেশন লাগবে এই নতুন সংবিধান বা আগামী ন্যায়ভিত্তিক নেতৃত্বশীল রাষ্ট্রে যদি পড়তে চাই আমরা, আমাদের একটা আইডেন্টিটি লাগবে বাংলাদেশে। আমরা বাংলাদেশে, আমরা মুসলিম। একই সাথে সূরা কাফেরুনের শেষ লাইন যেন আমরা না ভুলে যাই আর কি। এই যে আমরা সংস্কার করবো, এর সাস্টেইনেবিলিটিটা কতটুকু থাকবে, সেটার জন্য কি আমরা প্রস্তুত? যদি প্রস্তুত না হয়ে থাকি, দিন শেষে কিন্তু রাজনীতিবিদদের কাছে আপনাকে এই রাষ্ট্রকে ছেড়ে দিতেই হবে। এটা রিয়ালিটি। এই রিয়ালিটি যদি ঠিক থাকে, তাহলে পলিটিক্যাল পার্টিস গুলোর সংস্কার ইজ এ মাস্ট। এবং সেই মাস্টটা কিভাবে হতে হবে? এই বর্তমান সরকার এই সংস্কারের রূপরেখায় তাদেরও সংস্কার করতে হবে, এবং সেটা কি হতে হবে? বৈষম্যহীন সমাজ নির্মাণের একটা সংস্কার পলিটিক্যাল পার্টিস গুলোর মধ্যে। কলোনিয়াল মেন্টালিটি বা উপনিবেশিক মেন্টালিটিকে কিভাবে দূর করা যায় আমাদের সংবিধান থেকে, এবং প্রত্যেকটা বাহিনীর যে সিস্টেম ব্রিটিশ কলোনিয়াল রুল থেকে যে এসছে, এই সব কিছু সংস্কার প্রয়োজন। আর আমাদের গণতন্ত্র কিরকম হওয়া উচিত? এই বাংলার মাটির গন্ধের গণতন্ত্র, নট ওয়েস্টার্ন কোন রকম চাপিয়ে দেয়া গণতন্ত্রের এই রূপরেখা হবে না, হওয়া উচিত। মাঠ পর্যায়ের একটা যোগসূত্র, অংশগ্রহণ, জনগণের অংশগ্রহণ, জনগণের ইচ্ছার প্রতিফলন, আর কি ডাউন টু আর্থ কাজটা করতে হবে। এনজিও রোল চেঞ্জ করার একটা বিধান থাকা উচিত। কিছু কিছু জিনিস আমি স্ট্র্যাটেজিক বলবো, কিছু কিছু ট্যাকটিক্যাল লেভেল বলবো, কিছু কিছু একদম নিচের লেভেলের কথা বলবো। মানে আপনি যদি শাব্দিক অর্থ বলেন ধর্মীয় স্বাধীনতা, এই জায়গাটা আসতে হবে। যদি বলি নিরপেক্ষতা, নিরপেক্ষ মানে কি? আমি কোনোটাই না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কিছুতে আসলে বিশ্বাস করে। এখন দেখেন বাংলাদেশের একেবারে মানে বাইপোলার অ্যাটিটিউড, মানে শ্রেণী বিভাগ যদি করি, একদিকে আমাদের, আমি জানি অলরেডি নাকি এমন দফাও আসছে, একদিকে আমরা যারা ধর্মে বিশ্বাস করি, ইসলামে বিশ্বাস করি, তারা বলেছে এখানে একটা ইসলামিক রাষ্ট্র হওয়া দরকার। আবার এমন প্রস্তাবনা কি আসছে যে এখানে নাকি মানে হোমোসেক্সুয়ালিটিকে আবার পারমিশন দিতে হবে। তাহলে বলছে কোন মেরুতে আমরা বাস করি? মানে বাংলাদেশের শুধু সংকটটা না, চিন্তা চেতনার সংকট। আমি যদি বলি বিভেদের যদি বলি, তাহলে বুঝতে হবে যে আমাদেরকে সবাইকে ইনক্লুড করতে হবে। আপনি সংবিধান তো আপনি দেখেন ব্রিটেনের যে সংবিধান, এ তো মানে কনভেনশনে চলে, জনগণের যে স্বার্থ সেটা সংরক্ষণ করতে হবে।
বাংলাদেশের সংবিধানে প্রায় 59টা জায়গা আছে যেখানে জনগণকে কিন্তু আন্ডারমাইন করা হয়েছে। এটা কিন্তু বুঝতে হবে, সেই জায়গাগুলো ঠিক করতে হবে। এটা নতুন সংবিধান করেও করতে পারেন, সংস্কার করে করতে পারেন। ধর্মের ব্যাপারে আমাদের কি হবে, আপনি আমার মনে হয় সবাইকে ইনক্লুড করতে পারেন, এমন কিছু করতে হবে। ধর্মীয় স্বাধীনতার জায়গাটা আমার দরকার আছে। হ্যাঁ, এখানে যেহেতু কাউকে এলিমিনেট করতে পারবেন না। এখানে আবার যদি বলেন যে অর্থনৈতিক কথা বলেন, এই যে আমাদের যে সংবিধান, এই সংবিধান যেহেতু বৈষম্য বাড়াচ্ছে, আজকে কেন ছাত্র বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, সকল বৈষম্য, ধর্মীয় বৈষম্য আমি বলবো যে আমরা গত 15 বছরে আমরা মুসলমান হয়ে আমরা কিন্তু ভয়ে আমরা কাটিয়েছি। এটা কিন্তু বুঝতে হবে। পৃথিবীর কোন দেশ আছে কিনা আমি জানি না, সংখ্যাগুরুরা সংখ্যালঘু দ্বারা নির্যাতিত। আর বাংলাদেশ একমাত্র দেশ আমার মনে হয়েছে যে আমরা সাহস করে কথা বলতে পারি নাই। কেন বলতে পারি নাই? কারণ আমাদের মনে হচ্ছে আমাদের পাশের দেশ হচ্ছে হিন্দুত্ববাদে বিশ্বাস করে, আর একটা দেশ কমিউনিজমে বিশ্বাস করে, ধর্ম মানে যারা ধর্মের প্রয়োজন মনে করে। তাহলে আমরা তো এমন দেশও চাই না। আমরা আমাদের দেশটা এটা, এখানে আমাদের ধর্মকেও প্রাধান্য দিতে হবে, জনগণকেও প্রাধান্য দিতে হবে, ভিন্ন ধর্মের মানুষকেও জায়গা দিতে হবে, সকল প্রকার স্বাধীনতা দিতে হবে। বৈষম্য কমে যায়, শ্রেণী বৈষম্য কমে যায়, অর্থনৈতিক বৈষম্য কমে যায়, রাজনৈতিক বৈষম্য কমে যায়। সেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করতে হবে, এমন সংবিধান তৈরি করতে হবে। এবং তাহলে এটা এমন হচ্ছে এটা কয়দিনের জন্য করতে হবে, এটা এবার সাস্টেনেবল। আমাদের জাজ সাহেব বলেছে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। আমরা একটু বলি, পরে একটা লাইন আছে, এন্ড দোজ পিপল উইল নেভার প্যারিশ। ওই পিপল, ওই জনগণ কিন্তু কখনো উঠবে যাবে না। আমরা তো বইটা বলেই খালাস যে ভাই ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল বলি, এরপরে ক্ষমতায় বসে আরেকটা ফেসিবাদ আমরা তৈরি করে ফেলি। এই তো বিষয়, যেখানে পরিবারতন্ত্র চলবে, যেই সংবিধানে মানে মানে কোন শ্রেণী গোষ্ঠীকে সুযোগ দেওয়া হবে, যেই সংবিধানে শুধুমাত্র মানে একটা বিত্তশালীকে জায়গা দেওয়া হবে, সেই সংবিধান কখনো গণবান্ধব হয় না। সেই সংবিধান আপনি সংস্কারও করতে পারেন, পরিবর্তনও করতে পারেন, নতুন সংবিধান আনতে পারেন, কিন্তু সেটা মানার জন্য যে নৈতিক আদর্শিক জায়গা, সেটা জনগণের কাছে আপনি পৌঁছান। ওই জায়গা যদি তৈরি করতে পারেন, আপনি যাই করেন না কেন সেটা টিকে থাকবে। না হয় এমনও হয়তো দিন আসতে পারে যে আমরা আবার আগের জায়গায় চলে যেতে পারি। আমরা তো কথা শুনি, বিভিন্ন মহল থেকে বিভিন্ন কথা শুনি। আপনারা মনে করেন না কেউ যে যারা পরাজিত শক্তি, যে এই যে যেই পতিত স্বৈরাচার তারা চলে গেছে, তাদের লোকজন বসে নাই, তাদের কিন্তু লোকজন অ্যাক্টিভ, মানি, পয়সা আছে, তাদের শেকড় নিচে আছে। আপনি দেখেন এই যে বাংলাদেশের যে প্রশাসনগুলোতে আপনি দেখেন যারা এখন কি বলবো, বললে তো যারা আপনি অনেক জেনারেল লেভেলে যারা যায়, তারা কি ওই সরকারের মদত পুষ্ট ছাড়া কি মেজর জেনারেল হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল হয়েছে, তো খবর হয়ে গেছে। আপনি ধরেন এসপি অর অ্যাবভ, এসপি বাদ দিন, এসপি পর্যন্ত আপনি যারা অ্যাবভ যারা ছিলেন, এরা কি সরকারের মদত ছাড়া আছেন? তাহলে এখনো কিন্তু যে প্রতিক্রিয়াশীল শক্তিগুলো কিন্তু এখন আছে। আপনি যেই সংস্কারই করেন না কেন, এটা যাতে টিকে থাকে, জনগণকে ওই জায়গায় রেডি করেন আপনারা সবাই মিলে। আমরা যে জনগণকে নৈতিক জায়গায় আমরা আনি, আদর্শের জায়গায় আনি, যে ভাই আমরা এমন রাষ্ট্র চাই এবং এই রাষ্ট্র আমরা করতে হবে। এবং সেখানে দয়া করে আমাদের সবাইকে মিলে যারা পিছিয়ে পড়া, দুর্বল, যারা সংখ্যায় কম, ওদেরকে বাদ দিলে চলবে না। ওদের জন্য সুন্দর ব্যবস্থা করতে হবে, আপনি চার্টারের মাধ্যমে করতে হবে। তাহলে আমরা একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করতে পারবো। এবং সেটা আমার মনে হয় এই যে আজকের দিনে যে সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, গণপ্রত্যাহারী সরকার বলেন, আর আমি বলি বিপ্লবী সরকার বলেন, তাদেরই করতে হবে। তারা না করলে কিন্তু পরবর্তী যে সরকার আসবে, আমি যে চোখে দেখতে পাচ্ছি, তারা করে বলে আমি বিশ্বাস করি না। মুখে যত কথাই বলুক না কেন, তারা এটা করবে বলে আমার মনে হয় না। আসুন আমরা একটা জাতীয় কনসেনসাসে আসি, সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হই, ওই আমরা একটা আমরা দরকার রেফারেন্ডামের ব্যবস্থা করি যে আমরা কি চাই, করে আমরা অথবা মতামত দিই বিভিন্ন শ্রেণীগোষ্ঠী থেকে। তারপর আমরা একটা নতুন সংবিধান বলেন, সংবিধান বলেন, যাই বলেন, গণবান্ধব সেই সংবিধান করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি।